সম্মানিত নগরীর কর্মকর্তাবৃন্দ, আজ আমরা ঢাকার সেই মানুষগুলোকে নিয়ে কথা বলতে এসেছি যাদের শ্রমের ওপরেই তো এই শহরটা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের নিজেদের জীবনের বোঝাটা দিন দিন অসহনীয় হয়ে উঠছে। আমার মনে হয় এখন তাদের দিকে তাকানোর সময় এসেছে। দেখুন, এরাই আমাদের শহরটাকে সচল রাখে, প্রতিদিন এগিয়ে নিয়ে যায়। কিন্তু দিন শেষে যখন তারা বাড়ি ফেরে, তখন তাদের কাঁধে কোন বোঝাটা থাকে? তাদের জীবনের আসল বাস্তবতাটা কি? এই প্রশ্নটা ধরেই কিন্তু আমরা আজকের আলোচনায় গভীরে যাব। আমরা এখানে 10 লক্ষেরও বেশি মানুষের কথা বলছি। ভাবা যায়, এরা শুধু রিক্সা চালক নন, এরা ঢাকার অর্থনীতির সেই মানব ইঞ্জিন যাদের ছাড়াই শহরের গতি হয়তো এক মুহূর্তের জন্য থমকে যাবে। তো এই সমস্যার গভীরে যদি যেতে হয়, তাহলে সবার আগে তাদের জীবনযাপনের সবচেয়ে কঠিন দিকটা দেখতে হবে। চলুন তাদের আবাসন সংকট দিয়ে শুরু করা যাক। 21। এটা শুধু একটা সংখ্যা না, এটা হলো একটা মাত্র ঘরে একসাথে থাকা মানুষের গড় সংখ্যা। একটু চিন্তা করুন, 21 জন মানুষ একটা ঘরে। শুধু এই একটা তথ্যই তাদের জীবনযাত্রার সংকটটা তুলে ধরার জন্য যথেষ্ট। আর এই অবিশ্বাস্য ভিড়ের ফল কি? মাথাপিছু জায়গা জোটে মাত্র 28 বর্গফুট। মানে একজন মানুষের ব্যক্তিগত পরিসরের যে ধারণা, এটা তো সেটাকেই অস্বীকার করে। আর রোগ ছড়ানোর জন্য এর চেয়ে ভয়াবহ পরিবেশ আর কি হতে পারে? দেখুন, প্রায় 97% বাসস্থানেই ঠিকমতো বাতাস চলাচল করে না। এমনিতেই গাদাগাদি করে থাকা, তার উপর যদি আলো বাতাস না থাকে, তাহলে সেই ঘরগুলো তো এক একটা অসুস্থতার কেন্দ্রে পরিণত হবেই, তাই না? আমরা এতক্ষণ যে সংখ্যাগুলো নিয়ে কথা বললাম, এই ছবিগুলো হলো তার বাস্তব করুণ চেহারা। ওই যে টিনের চাল আর ভাঙা দেয়ালের ঘর, এগুলোই তাদের আশ্রয়। এটাই তাদের প্রতিদিনের সংগ্রামের আসল চিত্র। এই পরিসংখ্যানগুলো দেখুন, সংকটটা আরও পরিষ্কার হয়ে যাবে। 80%-ই মাথার ওপরের ছাদটা হলো টিনের, মানে গরমকালে ওটা একটা আগুনের চুল্লি হয়ে যায়। প্রায় 90%ই থাকেন এক কামরার একটা বাসায়, আর 1/3 বেশি শৌচাগার অস্বাস্থ্যকর। অর্ধেকেরও বেশি মানুষের তো আলাদা কোনো রান্নাঘরই নেই। এই যে সাধারণ মৌলিক সুবিধার অভাব, এটাই তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আর এই কথাটা কিন্তু কোনো সাধারণ মন্তব্য না, এটা একটা গবেষণায় উঠে আসা উদ্ধৃতি। মানে তাদের থাকার জায়গা, বিশেষ করে ওই গ্যারেজগুলোর অবস্থা যে কতটা শোচনীয় তা এখানে পরিষ্কার বলা আছে। তার মানে এটা একটা নথিভুক্ত সমস্যা। আচ্ছা, এই অস্বাস্থ্যকর জীবনযাত্রা তাদের শরীরের উপর কি মারাত্মক প্রভাব ফেলে, এবার চলুন সেই দিকে একটু নজর দিই। তাদের হাড় ভাঙা খাটুনি আর এই ভয়াবহ স্বাস্থ্য সংকটের মধ্যে একটা গভীর যোগাযোগ আছে। 94%, প্রায় প্রত্যেক চালকই তাদের এই কাজের জন্য কোনো না কোনো রোগে ভুগেছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তাদের কর্মপরিবেশে তৈরি হওয়া এক নীরব মহামারী। আর তারা কি ধরনের রোগে ভোগেন? জ্বর, সর্দি কাশি, গায়ে ব্যথা, দুর্বলতা, এগুলো তো তাদের নিত্যদিনের সঙ্গী। এই অসুস্থতাগুলো কিন্তু তাদের কাজ করার ক্ষমতা, তাদের আয় করার ক্ষমতাকেও কেড়ে নেয়। এই তালিকাটা তাদের শারীরিক কষ্টের একটা জীবন্ত প্রমাণ। এই স্লাইডে তথ্য দুটো সম্ভবত সবচেয়ে মর্মান্তিক। একদিকে দেখুন, 94% কর্মী তাদের কাজের জন্য অসুস্থ হচ্ছেন। আর অন্যদিকে তাদের চিকিৎসার ব্যবস্থাটা কি? 96%-এরও বেশি মানুষ নির্ভর করেন পাড়ার ফার্মেসি বা কোনো হাতুড়ে ডাক্তারের ওপর। মানে অসুস্থতা যখন প্রায় নিশ্চিত, তখন সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগটাই প্রায় নেই। এই সমস্যাগুলো আসলে শুধু আবাসন বা স্বাস্থ্য সংকট নয়, এর মূলে আছে অধিকার আর মর্যাদার প্রশ্ন। আমাদের স্বীকার করতেই হবে যে এখানে একটা অধিকারের শূন্যতা আছে, আর সেটাই এই সংকটগুলোর জন্ম দিচ্ছে। ব্যাপারটা হলো, এখানে একটা পদ্ধতিগত ব্যর্থতা আছে। তাদের সুরক্ষার জন্য কোনো কার্যকর নীতিমালা নেই, ফলে তারা প্রতিদিনই ঝুঁকির মুখে পড়ছেন, হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই। কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বলাই তো যথেষ্ট নয়, আমাদের একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোতে হবে। চলুন এবার সেই পথটা নিয়ে কথা বলা যাক। আমাদের 3 স্তরীয় একটা পরিকল্পনা নিতে হবে। প্রথমত, একটা সমন্বিত নীতিমালা তৈরি করতে হবে।
দ্বিতীয়ত, চালক, মালিক, ইউনিয়ন, সরকার সবাইকে একসাথে আলোচনায় বসাতে হবে। আর তৃতীয়ত, চালকদের নিজেদের সংগঠিত করতে হবে যাতে তারা নিজেদের অধিকারের জন্য নিজেরাই কথা বলতে পারে। আর সমন্বিত নীতিমালা বলতে আমরা ঠিক কী বোঝাচ্ছি? এটা এমন একটা কৌশল যা শুধু তাদের কাজের পরিবেশই ভালো করবে না, বরং তাদের শ্রমের অধিকার, ন্যায্য আচরণ আর সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করবে। শেষ করার আগে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই। বলা হয় একটা শহরের আসল পরিচয় হলো সেই শহরটা তার সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দুর্বল কর্মীদের সাথে কেমন আচরণ করে। তো আমরা আমাদের ঢাকাকে বিশ্বের কাছে কিভাবে চেনাতে চাই, কোন পরিচয়ে আমরা পরিচিত হতে চাই, এই সিদ্ধান্তটা কিন্তু আজ আপনাদেরকেই নিতে হবে।